ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 28শে ডিসেম্বর 1885 বাই এও হিউম। এখন এও হিউম নাম শুনে বুঝতে পারছো উনি ভারতীয় ছিলেন না, তিনি ছিলেন একজন রিটায়ার্ড ইন্ডিয়ান ইংলিশ সিভিল সার্ভেন্ট। তো উনি প্রথম প্রতিষ্ঠা করেন এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যদিও প্রথমে তার নামটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল না, বরং ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। পরবর্তীকালে এর নাম চেঞ্জ করা হয়। ওই বছর ডিসেম্বর মাসেই, মানে 1885 ডিসেম্বরেই প্রথম সেশন হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। সেটা অর্গানাইজ করা হয়েছিল গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ইন মুম্বাই, তখন বম্বে বলা হতো। তো সেখানে প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়। তো ফার্স্ট সেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 ডিসেম্বরে, যেটা হয়েছিল কি গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ইন মুম্বাই। এবং এই সেশনটা যে হয়েছিল ফার্স্ট সেশন, এর যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, তো আজ আমরা পড়বো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এর ফাউন্ডেশন এবং মডারেট ফেজ সম্পর্কে। আমি বলেছিলাম যে বিগিনিং অফ স্ট্রাগল আমরা শুরু করেছি যাতে দুটো আলাদা সেকশন আসে। প্রথম সেকশনে আমরা দেখেছিলাম কি বিগিনিং অফ মডার্ন ন্যাশনালিজম, আর আজকে নেক্সট সেকশন, এটা দিয়েই আমাদের দ্য স্ট্রাগল বিগিনস কমপ্লিট হয়ে যাবে। সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডেশন আর মডারেট ফেজ। এটা করার পরে দুটো চ্যাপ্টার ডান হয়ে গেল। এবার এই দুটো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা আরেকবার আলোচনা করবো, কিন্তু আজকের জন্য শুধু নেক্সট চ্যাপ্টারটাই কমপ্লিট করছি, যেখানে আমরা পড়বো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডেশন আর তার মডারেট ফেজ। এবং তারপরে নেক্সট ভিডিওতে আমরা এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? Before delving to the main topic, I would like to introduce myself. I am Swati, your study partner, and welcome you all to this channel. এটা আমার একটা ছোট প্রয়াস তোমাদের কাছ পর্যন্ত নিজের অভিজ্ঞতা এবং পড়াশোনা করতে গিয়ে যে আপস এন্ড ডাউনস গুলো এসেছে সেগুলো শেয়ার করার। যদি তোমার ভালো লাগে আমার কন্টেন্ট, তাহলে তুমি অবশ্যই লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জড়তে পারো। আমরা 2026 এর জন্য পড়াশোনা করছি এবং আশা করি প্রায় একটা বছর সময় আছে এবং পুরো সিলেবাস একটু একটু করে ধরে ধরে আমরা সিলেবাস ওয়াইজ সম্পূর্ণটাই কমপ্লিট করব। বিফোর এক্সাম আশা করি মোটামুটি তোমার আর কিছুই করা লাগবে না। যদি আমার সঙ্গে কন্টিনিউ তুমি পড়াশোনাটা করো রেগুলারলি, ইট উইল বি এনাফ। অ্যান্ড তোমার নিজের উপর ভরসা রাখতে হবে। কোনো টিচার, কোনো বুকস তোমাকে হেল্প করতে পারবে না যদি না তুমি নিজে চেষ্টা করো। তো চলো শুরু করা যাক, আর বেশি বকবক করবো না। আজ আমরা আমাদের একটা নতুন টপিক শুরু করছি, অ্যান্ড লেটস এনজয় দ্য টপিক। জাতীয় কংগ্রেসের সূচনাকালে প্রায় সকল ভারতীয় জননেতাই এর সঙ্গে যুক্ত হন। তারা জাতীয় কংগ্রেসের মাধ্যমে তাদের দাবি এবং মতামত প্রকাশ করতে চেয়েছিলেন ইংরেজ সরকারের কাছে। যদিও কারো কারো মতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গঠনের পেছনে ছিল এক জটিল রাজনৈতিক চক্রান্ত। এও হিউমের পরামর্শে লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেস গঠনের ক্ষেত্রে কোনো বাধাই সৃষ্টি করেননি, কারণ তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সেফটি ভালভের মতো ব্যবহার করতে চেয়েছিলেন। এবং প্রথম দিকে তারা এই উদ্দেশ্যে বেশ খানিকটা সফলও হয়েছিলেন। প্রেসার কুকারের অতিরিক্ত প্রেসার যেমন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বেরিয়ে যায় এবং ভেতরের প্রেসারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, ঠিক তেমনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও এর গঠনের পরবর্তী বছরগুলোতে একইভাবে কাজ করেছে। তাই তো এক্সট্রিমিস্ট লিডার্স লাইক লালা লাজপত রায় বিলিভড ইন দ্য সেফটি ভালভ থিওরি। কিন্তু আজ যেহেতু আমরা এক্সট্রিমিস্টদের নিয়ে পড়বো না, আমরা প্রথমে এর ফরমেশন দেখলাম এবং এখন আমরা এর মডারেট ফেজ সম্পর্কে পড়বো। তাহলে চলো সর্বপ্রথমে দেখে নিই যে সেই সময়ের প্রমিনেন্ট মডারেট লিডার্স কারা ছিলেন। আমি প্রথমেই বলেছি প্রায় ভারতের সমস্ত জায়গা থেকেই প্রধান যে লিডাররা ছিলেন তারা সবাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে তখন যোগ দেন। কিন্তু তা সত্ত্বেও কিছু প্রমিনেন্ট লিডারদের নামই আমি বলবো, না হলে খুব বেশি হয়ে গেলে সেটা তুমি মনে রাখতে পারবে না। ইম্পর্টেন্ট যে লিডাররা ছিলেন তাদের নামগুলোই আমরা শুধু মনে রাখার চেষ্টা করব। তো ইম্পর্টেন্ট লিডার্স অফ মডারেট ফেজ দেখতে গেলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন দাদাভাই নওরোজি, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3বার প্রেসিডেন্ট ছিলেন। এরপর বদরুদ্দিন তায়াবজি, ফিরোজ শাহ মেহতা, পি আনন্দমচার্লু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বোস। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনন্দ মোহন বোস এনারা ছিলেন মেইন আর্কিটেক্টস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্যাট টাইম, প্রথম দিকটায়। এরপর আরো যদি জানতে হয় তাহলে দেখবে রমেশচন্দ্র দত্তা, গোপাল কৃষ্ণ গোখলে, মহাদেব গোবিন্দ রানাডে, বাল গঙ্গাধর তিলক, শিশির কুমার ঘোষ, মতিলাল ঘোষ, মদন মোহন মালবিয়া, জি সুব্রমণ্যম আয়ার, সি বিজয়া রাঘবাচারী, দীনেশ্বর ই ওয়াচা। তো দেখো পুরো নামগুলো যখন তুমি দেখবে তুমি পরিষ্কার বুঝতে পারবে এর মধ্যে যেমন বাঙালি আছেন, তেমন মারাঠি আছেন, তেমন সাউথ ইন্ডিয়ান আছেন এবং নর্থ ইন্ডিয়ানও রয়েছে। তো সারা ভারতের বিভিন্ন জায়গা থেকেই সমস্ত প্রমিনেন্ট লিডাররা যোগ দিয়েছিলেন এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে একসাথে কাজ করার জন্য। জাতীয় কংগ্রেসের মডারেট ফেজ মানে 1885 থেকে 1905 এই সময়কালে জাতীয় কংগ্রেসের নেতারা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে কখনোই লড়াই করেনি। তাদের লড়াইয়ের মূল পদ্ধতি ছিল পেটিশন, প্রেয়ার এবং প্রোটেস্ট। তবে একটু এলাবোরেট করে বলতে গেলে বলতে হয় আইনের চার দেওয়ালের মধ্যে থেকেই তারা সাংবিধানিক লড়াই লড়েছিলেন এবং সারা ভারতবর্ষে পাবলিক ওপিনিয়ন একত্রিত করে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করার কাজ করেন এবং ইংল্যান্ডেও ইন্ডিয়ানসদের জন্য আওয়াজ তোলার চেষ্টা করেন, সংগঠন গঠন করে পরিষ্কার দেখাতে চেষ্টা করেন যে ভারতের সাধারণ জনগণদের কি অবস্থা সেটা ইংরেজদের সামনেও তুলে ধরার চেষ্টা হয়। এই জন্য লন্ডনেও এই সময় কিছু ইন্ডিয়ান
দের পক্ষে এবং ব্রিটিশ বিরোধী সংগঠন গড়ে ওঠে। যেমন একটা ব্রিটিশ কমিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে উঠেছিল 1899-তে লন্ডনে, যেটা স্ট্যাবলিশড হয়। তো এই ধরনের কাজকর্মগুলো তারা করতেন এবং নিজেদের ডিমান্ড ইংল্যান্ডে পেশ করা হতো, মানে নিজেদের ডিমান্ড তাদের সামনে রাখা হতো। শুধু যে ভারতবর্ষেই প্রোটেস্ট হচ্ছে, পেটিশন হচ্ছে তা নয়, সেটা ইংল্যান্ডেও হতো। এবং সাধারণ ভারতবাসীকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করার একটা প্রচেষ্টা চলেছিল এই সময়, যাতে করে সকলকে সচেতন করা যায় যে তাদের দাবি কি এবং তারা কতটা বঞ্চিত হচ্ছে সর্বক্ষেত্রে। তবে কোনো ডাইরেক্টলি চ্যালেঞ্জ করার প্রচেষ্টা এই সময়ে হয়নি। 1905-এর পরে যখন আমরা এক্সট্রিমিস্টদের আন্দোলন পড়বো, তখন দেখব মানুষ বেপরোয়া হয়ে সেই সময় অনেক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতারাই মডারেট দের মতো ধ্যান ধারণা ছেড়ে দিয়ে এক্সট্রিমিস্ট মনোভাব গঠন করতে শুরু করেন। লেটস সি হোয়াট আর দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দিস ইনিশিয়াল এরা। প্রথমত, in this stage, the main aim of the leaders was to find a democratic nationalist movement. এই সময় মূলত রাজনীতিকরণ এবং জনসাধারণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা হয়েছিল প্রবলভাবে। দ্বিতীয়ত, মডারেট লিডার্সদের উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিভিন্ন জায়গায় মুভমেন্টের জন্য হেডকোয়ার্টার স্থাপন করা। তারা দেশের সকল প্রান্তের ন্যাশনালিস্ট পলিটিক্যাল ওয়ার্কার্সদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জোর দিয়েছিলেন। এই সময় অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট আইডিওলজিকে ডেভেলপ এবং প্রোপাগেট করতে চেয়েছিলেন মডারেট লিডার্সরা। তৃতীয়ত, তাদের উদ্দেশ্য ছিল জনসাধারণের পপুলার যে ডিমান্ডগুলো সেগুলোকে ফর্মুলেট করে গভর্নমেন্টের সামনে উপস্থাপন করা। এছাড়াও তারা কেয়ারফুলি প্রমোট এবং নার্চার করেছিলেন ইন্ডিয়ান নেশনহুডকে, যা পরবর্তী সময় ফ্রিডম স্ট্রাগলের পথ অনেকটাই সুগম করেছিল। অ্যাকচুয়ালি তারা সাধারণ জনগণের মধ্যে ফিলিং অফ ন্যাশনাল ইউনিটিকে ডেভেলপ এবং কনসলিডেট করতে চেয়েছিলেন, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়াস, কাস্ট অর প্রভিন্স। চলো এবার এক নজরে দেখে নেওয়া যাক মডারেট ন্যাশনালিস্টদের কন্ট্রিবিউশন কি ছিল। প্রথমত, আফটার আ ভেরি কেয়ারফুল অ্যানালাইসিস অফ দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তারা ব্রেন থিওরির কথা বলেছিলেন প্রথমবার, টু এক্সপ্লেইন দ্য ব্রিটিশ এক্সপ্লয়টেশন অফ ইন্ডিয়া। আসলে তারা যে ট্রান্সফরমেশনটা হচ্ছিল ইকোনমির, টু সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিয়ান ইকোনমি ইন্টু কলোনিয়াল ইকোনমি, এই ঘটনার বিরোধিতা করেন ড্রেন থিওরির মাধ্যমে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনের পর প্রথমবার গভর্নমেন্ট সার্ভিসকে ইন্ডিয়ানাইজেশন করার কথা বলা হয়। ইনিশিয়াল ফেজের যে লিডাররা ছিলেন, বেসিক্যালি যারা মডারেট ফেজের লিডাররা ছিলেন, তারাই প্রথমবার বলেছিলেন যে আমাদের যে জুডিশিয়াল ফর্ম রয়েছে সেটাকে এক্সিকিউটিভ ফর্ম থেকে সেপারেট করা উচিত। এই সময় প্রথমবার সর্বভারতীয় স্তরে ব্রিটিশ গভর্নমেন্টের বিভিন্ন অ্যাক্টস, তাদের নীতি, তাদের জুডিশিয়ারি এবং সমস্ত কিছু, যেমন বিউরোক্রেসি, সবকিছুর বিরুদ্ধেই আঙুল তুলতে শুরু করে ভারতবাসী। তারা ক্রিটিসিজম করে অপ্রেসিভ এবং টাইরানিক্যাল বিউরোক্রেসি এবং একটা এক্সপেন্সিভ এবং টাইম টেকিং জুডিশিয়াল সিস্টেমের। এতদিন পর্যন্ত ভারতবর্ষে যে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি চলছিল তার বিরুদ্ধেও মডারেট লিডার্সরাই প্রথম কথা বলেছিলেন। দে ক্রিটিসাইজ অ্যান অ্যাগ্রেসিভ ফরেন পলিসি অফ ব্রিটিশ দ্যাট কস্টিং হেভিলি ফর আওয়ার ইন্ডিয়ান ট্রেজারি। The leaders of moderate phase call for increase in expenditure on welfare. The demand for better treatment for Indian labor abroad in other British colonies. শুধুমাত্র দেশের মধ্যেই নয়, দেশের বাইরে যে আমাদের মজুর ভাইরা ছিলেন তাদের রাইটসের জন্য মডারেট ফেজের লিডাররা প্রথম পেটিশন ফাইল করেন এবং নিজেদের দাবি ব্রিটিশ গভর্নমেন্টের সামনে তুলে ধরেন। এক কথায় বলতে গেলে the early nationalists did a great deal to awaken the national sentiment, even though they could not draw a message to them. তো মূলত এই ছিল মডারেট ফেজের যে ন্যাশনালিস্ট লিডাররা ছিলেন তাদের অবদান ভারতের ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে। আর এর থেকে ডিটেলস তোমাকে যদি জানতে হয় তাহলে টেক্সট বইটা পড়লে তোমার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। উইদাউট দ্যাট আমি যতই এক্সপ্লেন করি না কেন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে না। জাস্ট রিড ওয়ান টাইম অ্যান্ড সি দ্য ভিডিও অগেন, দ্য কনসেপ্ট উইল বি ক্লিয়ার, আই হোপ সো। তো এখানে আমাদের যে স্ট্রাগল বিগিনসের দুটো চ্যাপ্টার ছিল সেটা আজ আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা পড়বো ন্যাশনাল মুভমেন্ট 1905 to 1918, সেটা স্টার্ট করবো পরের দিন। এইটুকু আগে রিভাইজ করে নাও, তাহলে তোমার জন্য আরো হেল্পফুল হবে। আমি কোশ্চেনগুলো বলে দেবো একটা ছোট ভিডিওতে। আই উইল শেয়ার দ্য কোশ্চেন্স এই চ্যাপ্টারের রিগার্ডিং, তাহলে মানে পড়তে সুবিধা হবে যে কোন কোন পয়েন্টগুলো মনে রাখার বিশেষ দরকার আছে। তো that's it for now. I will see you again with the new chapter, new topic. We will read and gradually we will complete our syllabus. Till then, stay tuned and focus on your study. See you again. Bye. Signing off, Swati, your study partner.